হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো তোমাদের জন্য গ্রামারের যে সেকশনটা আমরা করছিলাম, কন্টিনিউ করছিলাম প্র্যাকটিস সেটটা, ঠিক আছে? তোমরা অলরেডি জানো আমি একদিন গ্রামারের যে 30 মার্কস তোমাদের আসে মিসেলেনিয়াসে, মানে টোটাল তোমাদের কতগুলো কোশ্চেন করতে হয় ওখানে 15টা কোশ্চেন করতে হয়, ঠিক আছে? তার জন্য ইচ এক একটার জন্য 2 মার্কস করে থাকে, টোটাল 30 মার্কস কিন্তু ওখানে আসে, ঠিক আছে? তো এই 30 মার্কসের আমরা প্র্যাকটিস সেট কন্টিনিউ করছি। এই 30 মার্কসের মধ্যে তোমরা জানো এক জায়গায় তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয়, দুটো মানে 5টা করে লিখতে হবে, সেখানে ভার্বের ফর্মস থাকে, ওগুলো আমি কিন্তু প্র্যাকটিস সেটে দিচ্ছি। আরেক জায়গায় তোমাদের সেন্টেন্স কারেক্ট করে লিখতে হয়, কারেক্ট সেন্টেন্সটা ইউজ করতে হয়। আরেক জায়গায় কি হয়, সেখানে 5টা তোমাদের ইডিয়াম ফ্রেজ থাকে, যেই ইডিয়াম ফ্রেজগুলো দিয়ে তোমাদেরকে সেন্টেন্স মেকিং করতে হবে। এটা এমন নয় যে তোমাকে মিনিংটা লিখতে হবে, ঠিক আছে? তোমাকে কিন্তু এই যে দেখতে পাচ্ছ ইডিয়ামগুলো, তো এর থেকে তোমাকে সেন্টেন্স মেকিং করতে হবে। আর কারেক্ট যদি সেন্টেন্স মেকিং করতে পারো তাহলেই তুমি ফুল মার্কসটা ওখানে পাবে, আদারওয়াইজ ভুল করলে কিন্তু পাবে না। সেখানে কিন্তু টেন্সটাও তোমাকে ঠিক করতে হবে, স্পেলিংটাও ঠিক করতে হবে, কারণ তুমি জানো মিসলেনিয়াস জিএস এক্সামে তোমাদের যে বড় কোশ্চেনগুলো লিখতে দেওয়া হয় 15 মার্কস 20 মার্কসের মধ্যে, তো এই জায়গায় কিন্তু তোমাদের ফুল মার্কস ওঠার সম্ভাবনা খুব কম হয়। কিন্তু যদি তোমরা গ্রামারটা ঠিকঠাক অ্যাটেন্ড করতে পারো তাহলে কিন্তু তোমাদের ফুল মার্কস উঠবে, কারণ এখানে 30তে 30 তোমরা পেয়ে আসবে। কারণ কি দেখো, এখানে যেহেতু ছোট ছোট মার্কস, একটু যদি ভুল করো তাহলে পুরো কাটা হয়ে যাচ্ছে, কিন্তু যদি প্রত্যেকটা ঠিক করে আসতে পারো তাহলে কিন্তু ফুল মার্কস তুমি এখানেই অ্যাচিভ করতে পারবে। আর তার জন্য তোমার প্রতিদিন এখানে কিছুটা সময় ওয়েস্ট করতে হবে। ওয়েস্ট বলতে এই পড়াশোনার দিকে দিতে হবে, এমন না সারাদিন ধরে বড় বড় টপিকগুলো পড়ছো, বাংলা ইংলিশ, ঠিক আছে? এগুলোর সাথে সাথে এই যে ছোট ছোট টপিকগুলো থাকবে, ছোট ছোট গ্রামারের সেকশন যেখান থেকে ফুল মার্কস আসে, এই জায়গাটাকে কিন্তু তোমায় একদম টার্গেট করতে হবে যেন ফুল মার্কস তুমি এখান থেকে তুলে নিতে পারো, ঠিক আছে? আর তখনই সম্ভব যখন তুমি এই জিনিসগুলোকে ডেইলি প্র্যাকটিস করবে অল্প অল্প করে। তাই আমি বলবো আমি প্রতিদিনই প্র্যাকটিস সেট নিয়ে আসছি তোমাদের জন্য, সারা দিনে সময় করে হলে কিন্তু এটা দেখে নিও, হ্যাঁ? অ্যাটলিস্ট যদি দেখো তাহলে কিন্তু এটা ভিজুয়াল ওয়েতে তুমি দেখছো, এটা শুধু এমন নয় যে তুমি বইতে পড়ছো, এখানে তুমি শুনছো, তোমাকে বলে দেওয়া হচ্ছে, লেখাটা আমি সেন্টেন্স তৈরি করে দিচ্ছি, সেগুলো তুমি দেখছো, প্র্যাকটিস করছো, যার কারণে কিন্তু তোমার জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে, মনে থাকবে, হ্যাঁ? এর সাথে সাথে তোমরা একটা কাজ করবে, এগুলো আলাদা জায়গায় নোট ডাউন করে নেবে, এবং পারলে তোমরা কমেন্টে আমাকে তোমাদের মতো করে সেন্টেন্স সাজিয়ে লিখে কমেন্ট করবে, ঠিক আছে? তাহলে কি হবে, তোমাদের প্র্যাকটিসটা ডাবল হবে। বুঝতে পেরেছো? কারণ আমি যেই সেন্টেন্সগুলো লিখবো সেই সেন্টেন্সগুলো তোমরা লিখবে না, তোমরা আদার্স সেন্টেন্স বানাবে, সেই বানিয়ে কমেন্টে লিখবে। যে লিখবে তার ভালো, তার প্র্যাকটিসটা ভালো হবে। এমন নয় যে আমি বলছি বলে তোমাদের লিখতেই হবে, তোমরা তোমাদের ইচ্ছে, সেটা তোমাদের প্র্যাকটিসের জন্য আমি এটা বললাম। কারণ আমি এখানে একরকম সেন্টেন্স লিখবো, তোমাদেরকে বলবো এই সেম সেন্টেন্স লিখবে না, আলাদা জিনিস লিখবে, ঠিক আছে? তাহলেই প্র্যাকটিসটা হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। তো চলো, তোমরা যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এবং ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলো না। আর কমেন্ট, যেটা বললাম, কমেন্ট কিন্তু মাস্ট করবে। তোমাদের এখানে কিন্তু 2 মার্কস করে থাকে এক একটায়, দেখবে অর দেয়া থাকবে 8টা মতো বা 7টা মতো দেয়া থাকবে, সেখান থেকে তোমাকে 5টা করতে হবে। তো আমি আজকে 10টা করে দিচ্ছি, 10টা ইম্পর্টেন্ট ইডিয়ামস আমি এখানে লিস্ট দিচ্ছি, তোমরা কিন্তু শুনে ভালো করে মন দিয়ে শোনো, তাহলেই কিন্তু জিনিসগুলো তোমাদেরকে ক্লিয়ার হয়ে যাবে, এবং তোমরা সেন্টেন্স মেকিংগুলো করার চেষ্টা করো, ঠিক আছে? এইভাবে দেখো। তো চলো শুরু করছি। দেখো প্রথমটা কি বলেছে, লিভ ইন অ্যান আইভরি টাওয়ার। আইভরি টাওয়ার। তো এই যে ইডিয়ামটা দেখতে পাচ্ছ, তো এটাকে কি এটা কি বলা হয়, এটার মিনিংটা কি, বাংলা মিনিংটা আগে তোমায় জানতে হবে, আদারওয়াইজ তুমি সেন্টেন্সটা কনস্ট্রাকশন করবে কিভাবে। তো এটার বাংলা মিনিং কি, লিভ ইন অ্যান আইভরি টাওয়ার, এর মানে হচ্ছে মানে বাস্তবতার যে জীবনযাপন সেটার থেকে আলাদা জীবনযাপন করা, ঠিক আছে? মানে তুমি কোনো রকম আলাদা, মানে অন্যরকম জীবনযাপন করছো, বাস্তব জীবনযাপনের বাইরে। তো এটাকে আমি যদি লিখি, তো কি লিখবো, যে বাস্তবতা থেকে হুম ভিন্ন জীবনযাপন করা, তাই তো? তোমাদের কিন্তু আবার ইংলিশটা লিখতে হবে না, বাংলাটা লিখতে হবে না। অনেকে আগের দিন কমেন্ট করেছিলে যে স্যার আমরা কি বাংলা লিখবো, না, এটা কিন্তু আমি তোমাদের বোঝার জন্য বলে দিচ্ছি, ঠিক আছে? বাস্তবতা থেকে ভিন্ন জীবনযাপন করা তাকে বলা হচ্ছে কি, লিভ ইন অ্যান আইভরি টাওয়ার। তো এটাকে যদি আমি সেন্টেন্সে লিখতে যাই, যেটা তোমাদের এক্সামে করতে হবে, এটা মাথায় রাখবে, এই জিনিসটাই কিন্তু তোমাদের এক্সামে করতে হবে, মানে সেন্টেন্সটা লিখতে হবে, সেন্টেন্সের মধ্যে এই জিনিসটাকে, এই ইডিয়ামটাকে ইউজ করতে বলা হবে, ঠিক আছে? তো কি লিখবো দেখো, দ্য প্রফেসর lived in an
আইভরি টাওয়ার। আইভরি মানে কি বলতো, হাতির দাঁতকে আইভরি বলা হয়, ঠিক আছে। ইন অ্যান আইভরি টাওয়ার, কমা, unaware of the struggle his students faced। আর একটা কথা সবসময় মনে রাখবে, যখনই এই যে সেন্টেন্সগুলো তৈরি করবে না, টেন্সটা যেন অবশ্যই ঠিক থাকে। কারণ যদি তুমি পাস্ট টেন্সে লেখো সেন্টেন্সটাকে, তাহলে অবশ্যই কিন্তু এখানে লিভ লিখলে চলবে না। এটা যেমন আছে সেটাই লিখতে হবে এরকম কিন্তু নয়, যে তোমাকে যেটা দিয়েছে সেটাই তুমি বসাবে। তা তোমাকে টেন্স অনুযায়ী কিন্তু চেঞ্জ করে বসাতে হবে। যেমন দেখো এখানে করে দিয়েছি লিভ, পাস্ট টেন্সে যেহেতু লিভড ইন অ্যান আইভরি টাওয়ার এটা করা হয়েছে, ঠিক আছে। কেন করা হয়েছে, এখানে আমি সেন্টেন্সটাই পাস্ট টেন্সে করেছি, তার জন্য কিন্তু এটা লিভড করা হয়েছে। তো তোমরা এই জিনিসটা কিন্তু সবসময় মাথায় রাখবে, হ্যাঁ। চলো নাম্বার 2, তোমরা অবশ্যই কিন্তু আরেকটা নতুন সেন্টেন্স তৈরি করে কমেন্ট করবে। যদি কমেন্ট করো তাহলে বুঝবে তোমাদের প্র্যাকটিস একটা হয়ে গেল, কারণ তোমাদের তো লিখতেই হবে, লিখে প্র্যাকটিস করতে হবে। তো ওই খাতায় না লিখে তুমি কমেন্টে এখানে লেখো যে সেন্টেন্সগুলোকে কিভাবে তুমি মানে সেন্টেন্স সাজাতে পারছো কিনা এই ইডিয়ামসগুলোকে। তাহলে দেখো দিনে যে কোনো সময় একবার যদি করো, তোমার কিন্তু এটা একদিনে একটা প্র্যাকটিস হয়ে গেল সেট। এইটাই আমার পারপাস, ঠিক আছে, প্র্যাকটিস করানোর, তাছাড়া কিছু নয়। হ্যাঁ, দেখো পরেরটা দেখো কি বলেছে, স্নেক ইন দ্য গ্রাস, তাই তো। দেখো স্নেক ইন দ্য গ্রাস এর মানে কি, এর মানে হচ্ছে গোপন শত্রু, ঠিক আছে, গোপন শত্রু। দেখো এই যে মিনিং, এই যে সেন্টেন্সটা স্নেক ইন দ্য গ্রাস, তার মানে গ্রাসে ঘাসের মধ্যে স্নেক, তো এই সেন্সে তুমি মনে রাখতে পারো। আচ্ছা ঘাসের মধ্যে শত্রু, এটা কোন সেন্স আসছে, এটা এক এনিমি, হিডেন এনিমি কি কথা বলছে, তাই তো, গোপন শত্রুর কথা বলছে। তো এইভাবেও কিন্তু তোমরা জিনিসগুলোকে মনে রাখার মানে মনে রাখতে পারো কিভাবে এই যে জিনিসগুলো। দেখো সেন্টেন্সটা অনেকটা যেমন এই আগেরটা যেমন দেখলে না, লিভ ইন আর আইভরি, এটা না বোঝা যাচ্ছে না মুখস্থ করলে, ঠিক আছে। কিন্তু যে স্নেক ইন দ্য গ্রাস, তো এই যে এই জিনিসগুলো কিন্তু অন্যরকম ভাবেও তোমরা চাইলে মনে রাখতে পারো। আমি কি বলতে চাইছি আশা করি বুঝতে পেরেছো, হ্যাঁ। আইভরি টাওয়ার, আইভরি টাওয়ার মানে তো এটাও বাস্তবতা থেকে ভিন্ন জীবন, যেমন এটাও বোঝা যাচ্ছে যে এটা অন্যরকম লাইফ লাইফ কাটানো, তাই তো, আইভরি টাওয়ারের মধ্যে, যেটা কিনা অন্য পুরোপুরি ডিফারেন্ট একটা লাইফ হয়ে যাচ্ছে। তো সেই জিনিসটা এইভাবে কিন্তু তোমাদের কিন্তু ভিজুয়ালাইজ করতে হবে আর সেন্টেন্সের মধ্যে ইনপুট করতে হবে, ঠিক আছে। তো চলো এই সেন্টেন্সটা কি লিখবো, দেখো স্নেক ইন দ্য গ্রাস, এটা সেন্টেন্সটা হবে I thought he was my friend, comma, but he turned out to be a snake in the grass, full stop। বোঝা গেছে, স্নেক ইন দ্য গ্রাস, এভাবে কিন্তু তোমাকে ইউজ করতে হবে। তো চলো নাম্বার 3টা দেখি। আমরা আজকে 10টা করব, ঠিক আছে, পুরো 10টা বাছাই করা 10টা আমি করে রেখেছি, সেগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু তোমরা মন দিয়ে সিরিয়াসলি করবে, হ্যাঁ। কিপ অ্যান ওপেন টেবিল, আচ্ছা কিপ অ্যান ওপেন টেবিল এর মানে কি, দেখো বেঙ্গলি মিনিংটা আগে লিখে নি, উদার আতিথেয়তা প্রদান করা, ঠিক আছে, কিপ অ্যান ওপেন টেবিল। তো এই যে এই সেন্টেন্সটাকে যদি আমি এখন লিখি, সেন্টেন্স মানে এটাকে আমি কি করব, একটা যেটা তোমাকে এক্সামে কিন্তু এই জিনিসগুলোই তোমাদের করতে হবে, ঠিক আছে। বাংলা লিখলে কিন্তু হবে না, মনে রাখবে বাংলায় তোমাদের মিনিং লিখতে বলা হয় না, তোমাদের কিন্তু ইংলিশেই সেন্টেন্সটা লিখতে হবে, ঠিক আছে। দেখো দ্য ল্যান্ডলর্ড কিপস, কিপস কেন হলো, দেখো দ্য ল্যান্ডলর্ডটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার,
ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে, তাই তো? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রুল বা সিম্পল প্রেজেন্ট টেন্সের রুল এটাই, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সঙ্গে কিন্তু এস বা ইএস যোগ হয়। তো দ্য ল্যান্ডলর্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিপস, এখানে কিপস করব, কিপ করব না কিন্তু, মনে থাকে জানো। মানে এবার তোমার সেন্টেন্স অনুযায়ী, তুমি যদি এখানে প্লুরাল ইউজ করো তাহলে কিন্তু ওখানে কিপই হবে, হ্যাঁ। আচ্ছা, আর যদি পাস্ট টেন্সে লিখতে চাও সেটা কেপ্ট হবে। বোঝা গেছে? দ্য ল্যান্ডলর্ড কিপস অ্যান ওপেন টেবিল comma welcoming guests at any time, full stop, complete। তো এটা হলো কি কিপস অ্যান ওপেন টেবিল। বোঝা গেছে? মানে উদার আতিথেয়তা প্রদান করা। আচ্ছা, পরেরটা দেখো, লিড টু দ্য অল্টার। এটার মিনিং কি? লিড টু দ্য অল্টার, দেখো, বিয়ে পর্যন্ত, ঠিক আছে, নিয়ে যাওয়া। ক্লিয়ার? লিড টু দ্য অল্টার। তো সেন্টেন্স লিখলে আমি কি লিখবো? তোমরা কিন্তু সবাই আলাদা আলাদা সেন্টেন্সে এইগুলোকে অ্যাপ্লাই করবে, করে কমেন্ট করবে, ঠিক আছে? আফটার ডেটিং ফর 5 years, comma, he finally led her to the altar, full stop। বোঝা গেছে? আফটার ডেটিং ফর 5 years he finally led her to the open to the altar, তাই তো? তো এই যে দেখো, লেড পাস্ট ফর্ম ইউজ করে দিয়েছি, হার টু দ্য অল্টার। তো এইভাবে কিন্তু তোমাকে ইউজ করতে হবে। চলো 5 নাম্বারটা দেখি। দেখো, তোমাদের কিন্তু 8টা থাকবে, তার মধ্যে যে কোনো 5টা করতে হবে। আমি যাও বেশি করে করানোর জন্য কিন্তু আমি 10টা করাবো তোমাদের এখানে, হ্যাঁ। তো ভালো লাগলে কিন্তু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর যাদের প্র্যাকটিস করার ইচ্ছে আছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আলাদা করে সেন্টেন্স লিখে 10টা কমেন্ট করে জানাতে পারো, হ্যাঁ। এটা তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা করবে কি করবে না। আমার জাস্ট বলা উচিত যে তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে, অ্যাটলিস্ট সারাদিনে একবার বসলেও যদি তুমি লেখো তাহলে অ্যাটলিস্ট তুমি ভাববে। হয়তো তুমি মনে করছো যে অন্য পড়া আছে, তোমার কাছে টাইম নেই লেখার, তার জন্যই বলছি যে যদি মনে করো যে না এইটুকু টাইম ইংলিশের জন্য দিলাম, এই 30 মার্কসের জন্য দিলাম, কারণ এগুলো তো আর বারবার আসবে না। তুমি একবার প্রিলিমস পাস করে যাচ্ছ, আবার মনে করো 3-4 বছর পরের গল্প হয়ে যাবে আবার, তাই না? কারণ এই আবার এই জিনিস তুমি পড়তে পারবে 3-4 বছর পরে গিয়ে, যেভাবে এক্সামের প্রোগ্রেস হচ্ছে প্রতি, মানে এটা তো কোনো ধারাবাহিকতা নেই। ভাবো না 2021-এ হয়েছিল মেইনস, আবার এবার 2025-এ হচ্ছে। তো এইভাবে কিন্তু তোমাদের একবারই সুযোগ, এটাই মনে রাখতে হবে যে এই সুযোগটাকে হাতছাড়া করা যাবে না, ঠিক আছে? নেক্সট দেখো, লিভ ওয়ান ইন দ্য লার্ক। তো লিভ ওয়ান ইন দ্য লার্ক মানে কি? মানে কঠিন সময়ে কাউকে ছেড়ে যাওয়া, হ্যাঁ, তাকে বলা হচ্ছে লিভ ওয়ান ইন দ্য লার্ক। আচ্ছা, তো এটাকে লিখি, কঠিন সময়ে কাউকে ছেড়ে যাওয়া, ঠিক আছে? লিভ ওয়ান ইন দ্য লার্ক। আচ্ছা, তো এইবার এই সেন্টেন্সটাকে কিভাবে ইউজ করব? এখানে বলতে পারি যে যখন আমি তাকে যখন আমার ধরো তাকে সব থেকে বেশি প্রয়োজন মনে করেছিলাম, সেই সময় সে আমাকে বিপদে ফেলে চলে গেছিল। তো এই জিনিসটাকেও কিন্তু আমি লিখতে পারি, হ্যাঁ। তো সেন্টেন্সটা কি হবে? হোয়েন আই নিডেড হিম দ্য মোস্ট, comma, he left me in the lurk, full stop। বোঝা গেছে? he left me in the lurk। এই জিনিসটা কিন্তু মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। যেই টেন্সে তুমি লিখবে, এই ফর্মগুলো, এখানে যে ভার্বগুলো থাকবে সেই ফর্মগুলোকে কিন্তু তোমায় চেঞ্জ করতেই হবে। অনেকেই ভুল ভাববে যে না
যারা সিরিয়াসলি জিনিসটাকে বোঝার চেষ্টা করছো না তারা কিন্তু ভুলেও এই ভুলটা করো না, বারবার কিন্তু বলে দিচ্ছি যে টেন্সে তুমি যেই সেন্টেন্সটা যেই টেন্সে রাখবে, এখানে যে ইডিয়ামটা তোমায় দেওয়া থাকবে তার মধ্যে যে ভার্বটা থাকবে সেই ভার্বটাকে সেই ফর্মেই চেঞ্জ করে রাখতে হবে। হ্যাঁ, যেমন আগেরটা করলাম কি, মানে প্রেজেন্ট ইনডেফিনিটের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ, এই জিনিসগুলো তোমায় করতে হবে। যেই টেন্সে থাকবে তোমার সেই টেন্স অনুযায়ী, যেমন পারফেক্টে যদি করো সেই ভার্বটাকেও পারফেক্টের পরে ইউজ করতে হবে, পাস্ট টেন্সে করলে ভার্বের সেকেন্ড ফর্মটা ইউজ করতে হবে, কন্টিনিউয়াসে করলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে করতে হবে। তো এই জিনিসগুলো যেন মাথায় থাকে। হ্যাঁ, চলো নাম্বার 5 কমপ্লিট। তো এরপরে আবার আমরা 5টা করব। দেখো, তার আগে দেখো তোমাদেরকে এই যে ডেসক্রিপটিভ ব্যাচ আমাদের এখানে চলছে, যাদের মনে হবে যে দরকার আছে তোমরা ওয়ান টাইম ইনভেস্ট করবে আর এর বিনিময়ে তোমরা যা পাবে তা সেটা তোমাদের কল্পনারও বাইরে। কারণ এটা একবার নিয়ে নেওয়ার পরে তোমাদের না কোনো ইন ফিউচার স্টেট গভর্নমেন্টের আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলের পিএসসির আন্ডারে যতগুলো মেইনস হবে না, সব কিছুতেই তোমার এইগুলোই ঘুরে ফিরে কাজে লাগবে, ইভেন সেন্ট্রালের এক্সামেও কিন্তু কাজে লাগবে। তো যারা যারা সিরিয়াস অ্যাসপিরেন্টস আছো, আমি বলবো এগুলো তোমাদের কাছে থাকা অবশ্যই প্রয়োজন এবং তোমরা কিন্তু নিয়ে নিও। হ্যাঁ, এটুকু বলবো, কারণ কি এগুলো থাকলে তোমরা র্যান্ডামলি ওয়েতে প্যাসেজগুলোকে লিখে লিখে প্র্যাকটিস করতে পারবে। তো ট্রান্সলেশন এখানে পাচ্ছ পিকে দে সরকারের পুরো সলভ, যেগুলো তোমাদের করতেই হবে। সলভ যেগুলো সলিউশন করে দেওয়া রয়েছে, আমরা কিন্তু ওগুলো পুরো সলিউশন প্রোভাইড করে দিচ্ছি। হ্যাঁ, সাথে রিপোর্ট পাবে একদম মেন্স এক্সাম পর্যন্ত আপডেটেড রিপোর্টস। অলরেডি আমি 85টা দিয়ে দিয়েছি, এর পরবর্তীতে আরও এর প্রতিদিন প্রতি উইক এভরি উইক থার্সডে করে আমি কিন্তু এক্সট্রা যেগুলো ইউটিউবে করানো হচ্ছে সেগুলো কিন্তু আপডেট করতে করতে মানে করে দিচ্ছি। ওখানে প্রায় 250 শব্দের মধ্যে সব কিছু লিখে দিচ্ছি। ঠিক আছে, তোমাদের কিন্তু 200 শব্দ থেকে 220 শব্দের মধ্যে লিখতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো যেন মাথায় থাকে, কারণ একটু বড় করে না পড়লে তোমাদের এক্সামে কিন্তু লেখা কমেই যাবে। হ্যাঁ, তোমরা যদি ছোট করে পড়ো তো ওই লেখাটা আরও ছোট হয়ে যাবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো বাংলার ক্ষেত্রে তো তোমরা এত কিছু পাচ্ছ, এগুলো একটু স্ক্রিনশট নিয়ে দেখে নিও। যদি মনে করো জয়েন করবে, মান্থলি এক্সাম নেওয়া হবে তোমাদের, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখো। এগুলো একবার পেয়ে গেলে তোমাদের কিন্তু আর আশা করছি কোনো সমস্যাই হয়ে থাকবে না মেইনসের জন্য। হ্যাঁ, এখানে প্রিভিয়াস ইয়ারের মিসলেনিয়াসে যা যা এসেছিল সব কিছু ট্রান্সলেশন, প্রেসি, রিপোর্ট সব আমি প্রোভাইড করে দিচ্ছি। যাই হোক, পরেরটায় আসছি। দেখো, কিপ অ্যাট দ্য বে। ঠিক আছে, কিপ অ্যাট দ্য বে। তো কিপ অ্যাট দ্য বে মানে কি? দেখো, কোনো কিছু দূরে রাখা, হ্যাঁ, বা নিয়ন্ত্রণ করা, এটাও হতে পারে কিপ অ্যাট বে। আচ্ছা, চলো তাহলে লিখি দূরে রাখা। হ্যাঁ, দূরে রাখা, বা আরেকটা হতে পারে নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, দেখো এবার সেন্টেন্সটা যদি আমি সাজাই তাহলে কি লিখবো? রেগুলার এক্সারসাইজ হেল্পস টু কিপ ডিজিজেস অ্যাট বে। ফুল স্টপ। বোঝা গেছে? তোমরা নিজেদের মতন করবে, কিপ ডিজিজেস অ্যাট বে। হ্যাঁ, মানে রোগ থেকে কি নিয়মিত ব্যায়াম করলে রোগকে দূরে রাখতে, যেটা নাকি তোমাকে হেল্প করবে, মানে সাহায্য করবে। এইটা হলো গিয়ে সেন্টেন্স। তোমরা তোমাদের মতো আরেকটা বানাও, তাহলে কি হবে, প্র্যাকটিস হবে, প্রত্যেকের আলাদা আলাদা সেন্স আসবে, আলাদা আলাদা সেন্টেন্স মাথায় আসবে, তোমরা আলাদা আলাদা করে বানিয়ে কমেন্ট করবে। ঠিক আছে, দেখো নাম্বার 7, তোমাদের কিন্তু অবশ্যই আরেকটা কাজ করতে হবে, সেটা কি লাইক করতে হবে, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। এখনো অবধি যারা সাবস্ক্রাইব করোনি আমি তাদেরকে বলবো, দেখো তোমাদের সাবস্ক্রাইব করলেই আমরা খুশি। ঠিক আছে, তোমরা যত সাবস্ক্রাইব করবে তত বেশি কিন্তু আমাদের, লাইক করবে তত বেশি আমাদের মোটিভেশন আসবে, আমরাও কিন্তু রাত জেগে এরকম তোমাদের কন্টেন্ট দিতে পারবো। ঠিক আছে, তোমরা যতটা পড়াশোনা করছো আমরা কিন্তু ততটাও খাটনি করে তোমাদের জন্য নোটস প্রিপেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, দেখো প্রতিদিন ইংলিশ বেঙ্গলির 4টে করে টপিক আসছে, প্র্যাকটিস সেট র্যান্ডাম আসছে। ঠিক আছে, মানে তোমাদের যেন তোমরা যাতে সাকসেসফুল হও সেই কারণেই কিন্তু আমরা এগুলো করে যাচ্ছি। তো তার পরিবর্তে তোমরা যদি যারা সাবস্ক্রাইব এখনো করোনি বা লাইক করোনি, একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট। ঠিক আছে, তো চলো নাম্বার 7, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করো, লাইক করো, তাহলে কি হবে, এই যে এই ভিডিওসগুলো আরও যারা অ্যাসপিরেন্ট আছে তাদের কাছেও পৌঁছবে। হ্যাঁ, তো তাদেরও কি হবে, তারাও এগুলো থেকে কিছু শিখতে পারবে। যাই হোক, এগুলো হচ্ছে কি তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও। হ্যাঁ, প্রিপারেশন করো সাথে। দেখো নাম্বার 7 কি বলেছে, ফুলস এরান্ড। হ্যাঁ, ফুলস এরান্ড বলতে কি, দেখো বৃথা
বা অর্থহীন চেষ্টা বা বৃথা চেষ্টা, বৃথা প্রচেষ্টা লিখে দিই, ভালো ভাষা, প্রচেষ্টা। ফুলস এরান্ড, ক্লিয়ার? আচ্ছা, সেন্টেন্সটা দেখো, সার্চিং ফর এ পারফেক্ট জব, searching for a perfect job without any skill is a fool's errand. Clear? Full stop. Searching for a perfect job without any skill is a fool's errand. বোঝা গেছে? is a fool's errand. তো কিভাবে আমি এটাকে ইউজ করলাম, এই জিনিসগুলো কিন্তু তোমাকে করতে হবে, ঠিক আছে? ইনস্ট্যান্ট ভেবে কিন্তু সেই জিনিসটাকে তৈরি করতে হবে, আর মাথায় রাখতে হবে টেন্স আর গ্রামার, ঠিক আছে, সেন্টেন্সের কনস্ট্রাকশনটা। নাম্বার 8 দেখো, ইজি মানি। আচ্ছা, ইজি মানি কাকে বলে? ইজি মানি হচ্ছে, দেখো ওই যে খুব সহজে যে উপার্জিত অর্থ যাকে বলে সেটাকে বলে ইজি মানি। সহজ উপার্জিত অর্থ, বোঝা গেছে? আবার অনেক সময় এটা আরেকটা মানেও হয় যে ব্রাইব দেয়া, মানে ব্রাইব বলতে ঘুষ, ঘুষ দেয়া, ঠিক আছে? ইজি মানি বলতে দুটো মিনিং হয়, একটা খুব সহজে উপার্জন করা অর্থ যেটাকে বলে, মানে ঘুষ নেওয়া আর কি, ঠিক আছে? দুটো সেন্সই সেম, তো যেটা তোমাদের মনে হয় তোমরা সেটা করতে পারো। তো দেখো আমি এটা লিখে দিচ্ছি, ইজি মানি সহজ উপার্জিত, উপার্জিত না অর্থ বা ঘুষ দেওয়া বা নেওয়া, ঠিক আছে? এবার সেন্টেন্সটা লিখি, দেখো, many people fall into scams, তাই তো? hoping to make easy money, বোঝা গেছে? শর্টকাটে মানি লাভ করা, তাই তো? হোপিং টু মেক ইজি মানি। বিভিন্ন রকম এখন অনেক কিছু আছে অ্যাপ্লিকেশানস, এই যে তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম যে গ্যাম্বলিং টাইপের অ্যাপ্লিকেশানসগুলো রয়েছে, কি বলে ওই যে ড্রিম ইলেভেন এখন খেলার সবাই ম্যাক্সিমাম অনেকেই করে, ঠিক আছে? তো এগুলো একটা অ্যাডিকশানের মতন হয়ে যায়। তো এইসব কিসের জন্য? এগুলো ইজি মানির লোভে, তাই তো? তো একটা জিনিস তারা বুঝতে পারছে না যে মানে এই যে লটারি কাটা, অনেকে লটারি কাটছে, এগুলো এগুলো কেন? এগুলোর মধ্যেও তো একটা সিকোয়েন্স আছে, তোমাকে কেন দিচ্ছে তারা? লাভ না করে কি কখনো এগুলো ছাড়ে, করে, তাই না? তো এই জিনিসগুলো কি, এগুলো হচ্ছে যারা এই ট্র্যাপে পড়ে, যাদের মধ্যে এই অভ্যাসটা রয়েছে, তাদেরকে কি বলা হয়, তারা ইজি মানি লাভ করার জন্য কিন্তু এগুলো করছে, যে একটা টিম সেট আপ করলাম, করার পরে এটা কে ভালো খেললো না খেললো সেটা কেউ জানে না, নিজে তো টাকা দিয়ে দিলাম, এবার ওর পরে যদি হয়ে যায় তো আমি পেলাম ইজি মানি হিসেবে। কজন পাচ্ছে? যে কজনই পাচ্ছে তার থেকে দেখো কতজন ইনভেস্ট করছে ওর মধ্যে, তাই না? তো এই জিনিসটা হচ্ছে কি, ইজি মানির লোভে কিন্তু সবাই স্ক্যামের মধ্যে পড়ে যাচ্ছে। হ্যাঁ, যেগুলো বেসিক সেন্স থাকলে কেউ এর মধ্যে জড়াবে না। এখন যেমন আমার নতুন বেরিয়েছে কি ট্রেজার এনএফটি বলে, সবার মুখে মুখে শোনা যাচ্ছে তো। আর তাছাড়া ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে যে তো জানোই স্ক্যামস চলছে। তো বিভিন্ন রকম এরকম জিনিস আছে, যারা মানে পড়াশোনা বাদ দিয়ে বাকি সমস্ত কাজ করে, ঠিক আছে, তাদের মধ্যে কিন্তু এই সমস্ত প্রবণতাগুলো চলে আসে। হ্যাঁ, ইজি মানি লাভ করার চেষ্টা। তো যাই হোক, অনেক বাইরের কথা বললাম। তো দেখো পরেরটা কি বলেছে, 9 নম্বরেরটা। আচ্ছা, ইজি মানিটা আন্ডারলাইন করে দিই। ডাকস অ্যান্ড ড্রেক্স। হ্যাঁ, ডাকস অ্যান্ড ড্রেক্স বলতে অপচয় করা। কি? ডাকস অ্যান্ড ড্রেক্স বলতে অপচয়। সেন্টেন্স সাজালে কি লিখবো? দেখো, হি মেড
এ ফরচুন বাট প্লেড ducks and drakes with his wealth. বোঝা গেছে? সে তার ওয়েলথ নিয়ে কি করছে? প্লেড ডাকস অ্যান্ড ড্রেকস, মানে অপচয় করছে। বোঝা গেছে? এইভাবে কিন্তু তোমাদের সেন্টেন্স লিখতে হবে। চলো আজকে লাস্ট করে দিই, ফেস দ্য মিউজিক। আচ্ছা, ফেস দ্য মিউজিক মানে কি? পরিণাম ভোগ করা, ঠিক আছে? মানে কনসিকুয়েন্স, বিয়ার দ্য কনসিকুয়েন্স বলতে পারো, বা পরিণাম ভোগ করা, বা পরিণামের সম্মুখীন হওয়া, পরিণাম ভোগ করা। ক্লিয়ার? তোমাদের কিন্তু বাংলা মানেটা জানতে হবে, এটা নয় যে লিখতে হবে, বাংলা মানেটা জানবে, জেনে রাখবে, আর যেন তোমরা সেন্টেন্সটাকে সেইভাবে ইনপুট করতে পারো। হ্যাঁ, দেখো ফেস দ্য মিউজিক, এবার সেন্টেন্স আমি যদি লিখি এটা কি লিখবো? দেখো, ইফ ইউ ব্রেক দ্য রুলস, ইফ ইউ ব্রেক দ্য রুলস, comma, you will have to face the music. Clear? If you break the rules, you will have to face the music. বোঝা গেছে? ফেস দ্য মিউজিকের ইউজেজ কিভাবে করলাম? পরিণাম ভোগ করা। যদি তুমি নিয়ম ভাঙো তাহলে তোমায় ফল ভোগ করতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু তোমাকে এইভাবে রেডি করতে হবে। তো যাই হোক, যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট আছো তারা অবশ্যই কমেন্ট করবে, আমি আমার এইটুকু তোমাদের উপর বিশ্বাস। কমেন্টে তোমরা 10টা আলাদা আলাদা ডিফারেন্ট সেন্টেন্স লিখবে, আমি কিন্তু পড়বো, ঠিক আছে? যারা লিখবে তাদেরকে আমি লাভ রিয়াক্ট দেবো। তো এইটুকু কিন্তু আমার বিশ্বাস যে তোমরা লিখবে এবং প্র্যাকটিস করবে, তার জন্য কিন্তু প্র্যাকটিস সেটটা দেওয়া। যেহেতু তোমরা ভালো রেসপন্স করছো, ভালো পড়াশোনা করছো, ভালোভাবে কমেন্টও করছো দেখলাম, তার জন্য কিন্তু এগুলো আমি তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে? যেন অ্যাটলিস্ট দিনে একটা সময় বার করে, একটা পার্টিকুলার সময়, বা শুয়ে শুয়ে বিছানায় শুয়ে শুয়ে করো, ঠিক আছে? যখন তোমার ভাল লাগছে না, ঘুম পাচ্ছে, এরকম টাইমে তুমি নিয়ে বসো, সেই টাইমটায় তুমি এই ভিডিওটা দেখে তুমি রেডি করে নাও নিজের লেখাটাকে। কারণ কি, ওই সময় তুমি যদি প্র্যাঙ্ক দেখো তাহলে কি হবে? ওটা তো কোনো কাজে লাগবে না, না? তুমি সেই জায়গায় তুমি কোনো শিক্ষার জিনিস দেখছো, তো এতে কি হবে? তোমার আরো এক্সামে তোমার এটা এর হেল্পটা তুমি বুঝতে পারবে। এই কাজটা যে তুমি করছো, এটার ফলটা কিন্তু তুমি এক্সাম হলে গিয়ে বুঝতে পারবে যে আমি এই সময় নষ্ট না করে আমি কিন্তু কি করেছি, আমি এইগুলো সলভ করেছি বলে আজকে এই জিনিসগুলো আমি পারছি বা মনে আসছে। যাই হোক, এখান থেকে এতগুলো করানোর মধ্যে থেকে তোমাদের যদি 3টেও কমন চলে আসে, তাও বুঝবো যে না, তোমরা নিজেরাও সাকসেসফুল হবে, এবং আমিও বুঝবো যে না, আমার করানোর থেকে এগুলো তোমরা কমন পেয়েছো, ঠিক আছে? সেইভাবে কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।